আসসালামু আলাইকুম। গ্রামীণ ব্যাংক শিক্ষানবিশ অফিসার 2025। তো এখানে যারা হচ্ছে ভাইবা পরীক্ষা দিবেন, 21শে জুন থেকে ভাইবা পরীক্ষা শুরু হতে যাচ্ছে। তো যাদের হচ্ছে স্টেপ বাই স্টেপ মানে হচ্ছে এই ভাইবা পরীক্ষার ডেটগুলা পড়েছে, তাদের সকলের জন্য কিন্তু আমাদের এই ভাইবা পরীক্ষার স্পেশাল সাজেশনটি রয়েছে। তো যারা হচ্ছে ভাইবা পরীক্ষা দিবেন, তো তাদের হচ্ছে আমি বলবো যে অবশ্যই আমি আজকে ক্লাসে যে প্রশ্নগুলা দেখাবো, যাদের হচ্ছে 21 তারিখে ভাইবা আছে, 21শে জুন, এবং কি এর পরবর্তীতে হচ্ছে যে ডেটগুলোতে ভাইবা পরীক্ষা আছে, তারা অবশ্যই অবশ্যই এই প্রশ্নগুলা এক ঝলক দেখে যাওয়ার চেষ্টা করবেন। কারণ এখানে আমি যে প্রশ্নগুলো নিয়েছি, এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং কি ভাইবা পরীক্ষার জন্য এই প্রশ্নগুলো আপনাকে অবশ্যই জানতে হবে। আর ভাইবা পরীক্ষার জন্য এই প্রশ্নগুলা যদি আপনি না জানেন, আপনাকে যদি এই প্রশ্নগুলা থেকে কোন একটা প্রশ্ন ভাইবা পরীক্ষা জিজ্ঞেস করলো, সেই প্রশ্নের আনসার আপনি ঠিকঠাক দিতে পারলেন না, তো আপনার কিন্তু ভাইবা পরীক্ষা ভালো হবে না এবং আপনাকে ভাইবা পরীক্ষায় ফেল করানো হবে। তো ভাইবা পরীক্ষায় পাশ করলে কিন্তু আপনি চাকরিটি নিশ্চিত করতে পারবেন। তো সেজন্য হচ্ছে আমি বলবো যে আপনারা অবশ্যই এই প্রশ্নগুলা একবার করে চোখ ভুলিয়ে যাওয়ার চেষ্টা করেন। তো আমি হচ্ছে আজকে ক্লাসে একদম পূর্ণাঙ্গ সাজেশনটাই দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে হচ্ছে আমি আমাদের সাজেশনটা আগে ডিটেলসে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। তো যারা হচ্ছে আমাদের সাজেশন নিয়েছেন, তারা অনেকেই বলছিলেন যে সাজেশন কোন জায়গা থেকে প্রশ্ন আছে এবং কোথায় কি প্রশ্ন আছে বুঝতেছিলেন না। তো এই বিষয়টা ক্লিয়ার করব, তারপরে হচ্ছে আমি আমাদের এই সাজেশন থেকে প্রশ্নগুলো দেখে দেওয়ার চেষ্টা করব। এইখানে যে সাজেশনটা দেখতেছেন, এইখানে যে পিডিএফটা দেখতেছেন, এইখানে যে ফাইলটা, তো এইখানে এটার মধ্যে টোটাল হচ্ছে দেওয়া আছে 17টা প্রশ্ন। এই 17টা প্রশ্ন হচ্ছে একেবারে বেসিক প্রশ্ন। এই 17টা প্রশ্ন প্রত্যেকটা পাঠ থেকেই করবে। মানে হচ্ছে আপনি ভাইবা পরীক্ষা দিতে গেলে আপনাকে অবশ্যই এই 17টা প্রশ্ন সম্মুখীন হতে হবে। এবং কি এই 17টা প্রশ্ন কোনগুলা সেটা হচ্ছে আমি একটু পরে দেখাবো। এইটা হচ্ছে একেবারে প্রত্যেকের জন্য এই শীটটা। তারপরে হচ্ছে যে ভাইবা প্রস্তুতিমূলক সাজেশন, এইখানে টোটাল হচ্ছে প্রশ্ন আছে, যে আমি একটু দেখানোর চেষ্টা করি। এইখানে আমাদের এই সাজেশনটার মধ্যে টোটাল প্রশ্ন আছে 100, যেটা বলা হয় যে 153টা প্রশ্ন আছে এই সাজেশনটার মধ্যে। এটা একেবারে নতুন সাজেশন। তো এইখানে হচ্ছে যে বিষয়গুলো প্রশ্নগুলো আছে, এখানে গ্রামীণ ব্যাংক রিলেটেড প্রশ্ন আছে, বাংলাদেশ ব্যাংক রিলেটেড কোশ্চেন আছে, ব্যাংক রিলেটেড কোশ্চেন আছে। তারপরে হচ্ছে ইংলিশ থেকে ইংলিশ রিলেটেড মানে ব্যাংক রিলেটেড যে কোশ্চেন গুলো হয়, সেগুলো হচ্ছে এখানে দেওয়া আছে। যেমন হচ্ছে এখানে ব্যাংক রিলেটেড কিছু কোশ্চেন আছে ইংলিশে, যে কোশ্চেন গুলা অনেকেরই জিজ্ঞেস করে। তো সেটা হচ্ছে যেমন হচ্ছে হোয়াট ইজ অপরচুনিটি কস্ট, তারপরে হোয়াট ইজ মর্গেজ। হ্যাঁ, এই যে এই টাইপের কোশ্চেন গুলা এখানে ইংলিশে দেওয়া আছে। আর এইটা হচ্ছে তো এখানে হচ্ছে টোটাল কোশ্চেন হচ্ছে 153টা। তো এই শীটটা খুবই গুরুত্বপূর্ণ, এই শীটটা আপনাদের পড়তেই হবে ভাইবা পরীক্ষা দিতে গেলে। তারপরে হচ্ছে আমাদের যে শীটটা রয়েছে সেটা হচ্ছে গ্রামীণ ব্যাংক ভাইবা পরীক্ষা। এই গ্রামীণ ব্যাংক ভাইবা পরীক্ষা দিতে হলে আপনাকে যে বিষয়গুলা খেয়াল রাখতে হবে এবং কি আপনি কিভাবে ভাইবা রুমে উপস্থাপনা করবেন, তার একটা রিয়েল ভাইবা নমুনা শীট হচ্ছে আমাদের এখানে দেওয়া আছে। যেমন হচ্ছে আমি একটু যদি বুঝাই, যে মডেল টেস্ট 2, এখানে হচ্ছে পরীক্ষার্থী ভেতরে আসতে পারে স্যার, পরীক্ষক হ্যাঁ আসুন, এইখান থেকে শুরু করে মানে আপনি ভাইবা যতক্ষণ পর্যন্ত শেষ না করবেন ততক্ষণ পর্যন্ত কি ধরনের কথোপকথন চলবে আপনাদের মাঝে, সেটার নমুনা শীট দেওয়া আছে এই শীটটার মধ্যে। এটা হচ্ছে 3 নম্বর শীট। তো 4 নম্বরে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে গ্রামীণ ব্যাংক রিলেটেড আরো এমন কিছু কোশ্চেন আছে, যে কোশ্চেন গুলা হচ্ছে আপনাকে বিস্তারিত ভাবে জানতে হবে। এখান যে গ্রামীণ ব্যাংক থেকে যেখান থেকে কোশ্চেন করুক, সেই কোশ্চেনের আনসার গুলা যাতে আপনারা দিতে পারেন, সেটা চিন্তা করেই আমরা এখানে গ্রামীণ ব্যাংক রিলেটেড বিস্তারিত ভাবে আলোচনা করে দেওয়ার চেষ্টা করছি এই শীটটার মধ্যে। এটা হচ্ছে আপনাদের পড়তে হবে। আর সর্বশেষ যেটা রয়েছে সেটা হচ্ছে যে সাম্প্রতিক যে ঘটনাগুলো রয়েছে, যে সাম্প্রতিক টিকা যে শীটটা, তো সেটা হচ্ছে এটা মানে সাম্প্রতিক এই মাসের মধ্যে বা হচ্ছে গত মাসে যে ঘটনাগুলো ঘটেছিল, সেটা শীট হচ্ছে এটা। তো এটা হচ্ছে একটু কম গুরুত্বপূর্ণ, এই সাম্প্রতিক থেকে কোশ্চেন খুব একটা বেশি করবে না। তো যদি 2-4টা প্রশ্ন করে যাতে আপনারা আনসার দিতে পারেন, সেটা চিন্তা করে হচ্ছে এই শীটটা এখানে তৈরি করা আছে। এখন হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকটা, সেটা হচ্ছে যে এই শীটটা, এখানে যে 153টা কোশ্চেন আছে এটা, আর হচ্ছে যে বেসিক কিছু কোশ্চেন আছে গ্রামীণ ব্যাংকে ভাইবা পরীক্ষা দিতে গেলে আপনাদের জিজ্ঞেস করবে, সেটা হচ্ছে এটা। তো সেটা হচ্ছে আমরা এখান থেকে দেখার চেষ্টা করব যে এই 17টা প্রশ্ন কোন 17টা প্রশ্ন। এই 17টা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। আপনারা হচ্ছে যেভাবে পারেন এই কোশ্চেন গুলা আপনারা নিজের ভাষায় আনসার দিতে পারেন, অথবা হচ্ছে আমাদের এই ভাইবা শীট নিয়ে তারপরে হচ্ছে এখান থেকে পড়ে আপনি আনসারটা দিতে পারেন। তো এখানে 17টা কোশ্চেন হচ্ছে, প্রথম কোশ্চেন,
যে আপনাকে কেন নির্বাচন করব, অথবা আমাদের প্রতিষ্ঠানে আপনাকে আমরা কেন নিয়োগ দিব। তো এইটার আনসারটা আপনারা কিভাবে দিবেন সেটার 3টা স্টেপে হচ্ছে আমি এখানে ভাগ করে এই উত্তরটা লিখে দিয়েছি, ঠিক আছে। তো এখানে এখানে হচ্ছে এইভাবে হচ্ছে আমি এটা সাজিয়ে দিয়েছি। তো অনেকেই মানে হচ্ছে এটার উত্তরটা এক একজন এক একভাবে দিবেন, বা হচ্ছে এক একভাবে হচ্ছে দেওয়ার চেষ্টা করবেন। তবে হচ্ছে আমি এখানে যে ধারণাটা দিয়েছি এটা পড়লে আপনাদের মোটামুটি একটা ক্লিয়ার হয়ে যাবে। তারপরে হচ্ছে 2 নম্বর যে প্রশ্নটা আছে, যে আপনি কেন আমাদের প্রতিষ্ঠানে এই পদে চাকরি করতে চান বা যোগদান করতে চান। তো এই যে যে কোশ্চেনটা, এই কোশ্চেনটা আপনাকে এই জন্যই করবে যে আপনি আসলে কতটুকু নিজেকে প্রেজেন্ট করতে চান, এবং কি আপনি তাদের সামনে বসে কতটুকু হচ্ছে ইজিলি এই কোশ্চেন গুলা হ্যান্ডেল করতে পারেন। তো এই জন্য কিন্তু আপনাকে এই টাইপের কোশ্চেন গুলা করবে ভাইবা বোর্ডে। তো এটা হচ্ছে আপনারা এখান থেকে দেখার চেষ্টা করবেন। তারপরে 3 নম্বর যে কোশ্চেনটা আমরা দিয়েছি, যে ব্যাখ্যা করুন কিভাবে আপনি এই প্রতিষ্ঠানের জন্য একটি অ্যাসেট হবেন। অথবা আপনাকে এইভাবে কোশ্চেনটা করতে পারে যে নিজেকে কিভাবে প্রতিষ্ঠানের জন্য সম্পদ হিসেবে তৈরি করবেন, মানে গ্রামীণ ব্যাংকের সম্পদ হিসেবে নিজে এখানে জয়েন করলে কিভাবে সম্পদ হিসেবে, প্রতিষ্ঠানের সম্পদ হিসেবে নিজেকে উপস্থাপনা করবেন। তো এই যে কোশ্চেনগুলা, এই কোশ্চেনগুলো কিন্তু খুবই ক্রিটিক্যাল কোশ্চেন। তো এই কোশ্চেনগুলো করলে অনেকেই দেখা যাবে যে আনসারটা দিতে পারেন না। তো এই যে এই কোশ্চেন টাইপের, তো এই টাইপের কোশ্চেন গুলা করলে আপনারা যাতে খুব সহজে আনসার করতে পারেন সেটার উত্তরটা আমি হচ্ছে এখানে সুন্দর করে লিখে দিয়েছি, খুবই সাবলীল এবং সুন্দর ভাষায়। তারপরে 4 নম্বর যে কোশ্চেনটা নিয়েছি সেটা হচ্ছে, 10 বছর পর নিজেকে আপনি এই প্রতিষ্ঠানে কোন পদে বা কোন পর্যায়ে দেখতে চান। এই কোশ্চেন গুলাই কিন্তু ভাইবা বোর্ডে বেশিরভাগ করে থাকে আসলে আপনার বুদ্ধিমত্তা যাচাই করার জন্য। তারপরে হচ্ছে 5 নম্বর যে কোশ্চেনটা নিয়েছি সেটা হচ্ছে, আমাদের এখানে জয়েন করার 1 মাস পর আপনার সরকারি চাকরি হয়ে গেল, তখন আপনি আমাদের চাকরিটি করবেন, মানে আমাদের প্রতিষ্ঠানে চাকরিটি করবেন নাকি আপনি সরকারি চাকরি কন্টিনিউ করবেন। তো এই কোশ্চেনটা যখন আপনাকে করবে, অনেকেই দেখা যাবে যে এই কোশ্চেনটা প্রপার আনসার দিতে পারেন না বা প্রপার আনসার দিতে পারবে না। তো সেটার কথা চিন্তা করে কিন্তু আমরা আমাদের ভাইবা শিটে এই কোশ্চেনটা এখানে তুলে ধরেছি, এবং এই কোশ্চেনটা আপনারা এখান থেকে পড়ে নেওয়ার চেষ্টা করবেন। এবং খুব সহজ ভাষায় আমি এখানে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি এই ধরনের কোশ্চেন গুলো কিভাবে আনসার দিবেন। তারপরে 6 নম্বর যে কোশ্চেনটা নিয়েছি সেটা হচ্ছে, যে আপনি একটা ভালো বিষয়ে পড়াশোনা করেছেন, ভালো একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন, আপনি কেন হচ্ছে গ্রামীণ ব্যাংকে চাকরি করতে চান বা আমাদের প্রতিষ্ঠানে চাকরি করতে চান। আপনি তো হচ্ছে এর থেকে ভালো চাকরি পাবেন, অথবা হচ্ছে বিসিএস বা সরকারি ব্যাংকগুলোতে আপনি ট্রাই করতে পারতেন, আপনি আমাদের এখানে কেন আসতেন। তো এই টাইপের কোশ্চেন করলে, এই যে 6 নম্বরের কোশ্চেনটা, তো এই টাইপের কোশ্চেন করলে হচ্ছে আপনি কিভাবে আনসার দিবেন সেটার উত্তরটা হচ্ছে আমি এখানে লিখে দিয়েছি। তারপরে হচ্ছে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্ন 7 নম্বর, সেটা হচ্ছে যে পোস্টিং কোথায় চান। তো এই প্রশ্নটা দেখা যাবে যে প্রত্যেকটা প্রার্থীকে জিজ্ঞেস করবে। তো যখন হচ্ছে আপনাকে কোশ্চেন করবে যে আপনি পোস্টিং কোথায় চান বা কোথায় পোস্টিং দিলে আপনার জন্য সুবিধা, তো এই টাইপের কোশ্চেন যখন করবে তখন আপনি নিজের থেকে কোনো, তো আপনি নিজের থেকে কোনো জেলা বা কোনো ব্রাঞ্চের বা কোনো উপজেলা কথা বলবেন না। আপনি তাদের উপর ছেড়ে দিবেন যে আপনারা আমাকে যেখানে পোস্টিং দিবেন বা যেখানে চাকরি সুবাদে পাঠাবেন আমি সেখানে যাব। তো ওই টাইপের কোশ্চেনের করলে বা ওই টাইপের আনসার আপনারা কিভাবে দিবেন সেটার উত্তরটা আমি 7 নম্বর কোশ্চেনে দিয়ে দিয়েছি। তারপর 8 নম্বর যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে, যে চাকরিতে জয়েন করার জন্য আপনার স্বামীর অনুমতি আছে কিনা। যারা বিবাহিত আপু আছেন তাদের কিন্তু এই কোশ্চেনটা করবে। তো আপনারা হচ্ছে এই কোশ্চেনটা হচ্ছে আনসারটা কিভাবে দিবেন সেটা হচ্ছে এখানে দিয়ে দেওয়া আছে। তারপরে হচ্ছে আপনাকে জিজ্ঞেস করতে পারে যে আপনি মোটরসাইকেল চালাতে পারেন কিনা বা আপনার ড্রাইভিং লাইসেন্স আছে কিনা, ঠিক আছে। তো এই কোশ্চেনটা হচ্ছে অনেকে জিজ্ঞেস করে বা অনেকে করবে না। তারপরে 10 নম্বর যে প্রশ্নটা আছে, যে সেটা হচ্ছে যে আপনি কোনো আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত আছেন কিনা বা চাকরির অভিজ্ঞতা আছে কিনা। যদি আপনার চাকরির অভিজ্ঞতা থাকে তাহলে বলবেন, আর যদি চাকরির অভিজ্ঞতা না থাকে তাহলে বলার দরকার নেই। এইভাবে হচ্ছে আপনাকে কোশ্চেন করতে পারে। তো এটার কোশ্চেনটা হচ্ছে আপনারা কিভাবে আনসার করবেন সেটা হচ্ছে আমি এখানে দিয়ে দিয়েছি। তারপরে 14 নম্বর যে প্রশ্নটা নিয়েছি সেটা হচ্ছে, যে গ্রামীণ ব্যাংক সাধারণত কি কি বীমা সেবা প্রদান করে থাকে। তো এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা যারা শিক্ষানবিশ অফিসার পদে জয়েন করবেন এই প্রশ্নটা জানার চেষ্টা করবেন। তারপরে হচ্ছে যে 16 নম্বর প্রশ্ন, যে গ্রামীণ ব্যাংক ঋণের সুদের হার কত বা কত কত পার্সেন্টেজ হারে গ্রামীণ ব্যাংক ঋণের সুদ দিয়ে থাকে। তো এই প্রশ্নটা হচ্ছে আপনারা একটু দেখার চেষ্টা করবেন। তারপরে 17 নম্বর যে প্রশ্নটা সেটা হচ্ছে, যে গ্রামীণ ব্যাংক কি ধরনের প্রতিষ্ঠান। এটা আপনাকে ভাইবা বোর্ডে জিজ্ঞেস করতে পারে। এটা হচ্ছে 17 নম্বর। তো এখানে হচ্ছে যে 17টা কোশ্চেন, এই 17টা কোশ্চেন একদম কমন কোশ্চেন। এই 17টা কোশ্চেন প্রত্যেকটা ভাইবা প্রার্থীকে কোনো না কোনো প্রশ্ন এই 17টা প্রশ্ন থেকে মানে আপনাকে জিজ্ঞেস করবে। তো এখন হচ্ছে এটা আমরা দেখলাম। তো এখন হচ্ছে এই শীটটা গেল। তো এখন হচ্ছে কথা, আপনারা যারা ভাইবা পরীক্ষা দিবেন, এই 21শে জুন থেকে ভাইবা পরীক্ষা শুরু হতে যাচ্ছে। তো আমি তাদের বলবো যে আপনারা অবশ্যই এই প্রশ্নগুলো ভালো করে আয়ত্ত করে তারপরে হচ্ছে ভাইবা রুমে যাওয়ার চেষ্টা করবেন। আর যারা হচ্ছে আমাদের এই সাজেশনটি সংগ্রহ করবেন তারা হচ্ছে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আমাদের এখানে স্ক্রিনে দেখা যাচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আপনারা আমাদের থেকে এই সাজেশনগুলো পিডিএফ সংগ্রহ করতে পারবেন। এখানে টোটাল হচ্ছে আমাদের 5টা পিডিএফ ফাইল রয়েছে, মানে 5টা শীট রয়েছে। সেটা হচ্ছে একটা
এই হচ্ছে একটা দুইটা, এই একটা তিনটা, আর এই হচ্ছে ভাইবা পরীক্ষা আপনারা কিভাবে উপস্থাপন করবেন সেটা নমুনা, আর এটা হচ্ছে সাম্প্রতিক প্রশ্ন। তো এই হচ্ছে পাঁচটা যেটাকে বলা হয় পিডিএফ। তো এই পাঁচটা পিডিএফ সংগ্রহ করতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে। আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনারা হচ্ছে আমাদের এই সাজেশন গুলার পিডিএফ সংগ্রহ করতে পারবেন এবং খুব সহজে ভাইবা পরীক্ষায় আপনি প্রস্তুতি নিতে পারবেন। তো আমাদের সাজেশন নিতে হলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে যে 0-1-3-0-8-4-1-3-1-8-1। এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। তো এটা ব্যতীত আমাদের আরো একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানে হচ্ছে আপনারা যোগাযোগ করতে পারেন। সেটা হচ্ছে যে 0-1-7-25-24-64-70। তো এই দুইটা হোয়াটসঅ্যাপ নাম্বারে হচ্ছে যে কোনো একটাতে মেসেজ করলেই হবে যে আমরা হচ্ছে ভাইবা পরীক্ষার সাজেশনটি নিতে চাচ্ছি। তো আমাদের এই সাজেশনের মূল্য হচ্ছে 100 টাকা। তো যারা হচ্ছে আমাদের এই সাজেশন সংগ্রহ করবেন তারা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। যারা হচ্ছে আমাদের শীট নিতে চাচ্ছেন না তারা হচ্ছে আমাদের ক্লাস দেখে প্রিপারেশন যাতে নিতে পারেন সেটার কথা চিন্তা করে আমাদের এই প্রশ্ন এবং উত্তর সহ আমরা ভিডিওতে পাবলিক করব। তো এখন হচ্ছে এখানে প্রথম যে প্রশ্নটা আছে যে অর্থ মন্ত্রণালয়ের ইংরেজি নাম কি, সঠিক উত্তর হবে মিনিস্ট্রি অফ ফিনান্স। 2 নম্বর প্রশ্ন, অর্থ বিভাগ কোন মন্ত্রণালয়ের অধীনে, সঠিক উত্তর হবে অর্থ মন্ত্রণালয়। 3 নম্বর যে প্রশ্নটা যে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ কোন মন্ত্রণালয়ের অধীনে, সঠিক উত্তর হচ্ছে অর্থ মন্ত্রণালয়। 4 নম্বর প্রশ্ন, বাংলাদেশ ব্যাংক কোন মন্ত্রণালয়ের অধীনে, সঠিক উত্তর হবে অর্থ মন্ত্রণালয়। 5 নম্বর প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর কোন মন্ত্রণালয়ের অধীনে, সঠিক উত্তর হচ্ছে অর্থ মন্ত্রণালয়। তো এই যে অর্থ মন্ত্রণালয়ের যে প্রশ্ন, এই যে প্রশ্নগুলা এগুলো কিন্তু সবগুলোর উত্তরে দেখা যাচ্ছে যে অর্থ মন্ত্রণালয়, কারণ হচ্ছে এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। কোথা থেকে কোন প্রশ্ন করে আপনি হচ্ছে জানেন না, তো সেই জন্য এই প্রশ্নগুলা প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, আপনাদের পড়তে হবে। 7 নম্বর প্রশ্ন, অর্থ মন্ত্রণালয়ের বিভাগ কতটি ও কি কি, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন 7 নম্বরটা। তো এটা হচ্ছে উত্তর হবে যে 4টি, যথা 1 অর্থ বিভাগ, 2 অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, 3 নম্বর হচ্ছে অর্থনৈতিক সম্পদ বিভাগ, 4 নম্বর হচ্ছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। 8 নম্বর প্রশ্ন, বাংলাদেশ প্রথম অর্থমন্ত্রীর নাম কি, সঠিক উত্তর হচ্ছে ক্যাপ্টেন এম এ মনসুর আলী। 9 নম্বর প্রশ্ন, অর্থ বিভাগের ইংরেজি নাম কি, সঠিক উত্তর হচ্ছে ফিনান্স ডিভিশন এফডি। তারপরে 10 নম্বর প্রশ্ন, এনবিআর এর পূর্ণরূপ কি, সঠিক উত্তর হচ্ছে ন্যাশনাল বোর্ড অব রেভিনিউ। 11 নম্বর প্রশ্ন, বাংলাদেশ কত সালে মুক্তবাজার অর্থনীতি চালু করে, সঠিক উত্তর হচ্ছে 1991 সাল। জিডিপি এর পূর্ণরূপ কি, সেটা হচ্ছে গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট বা মোট অভ্যন্তরীণ উৎপাদন। 13 নম্বর প্রশ্ন, জিএনপি এর পূর্ণরূপ কি, সঠিক উত্তর হচ্ছে গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট, বাংলা হচ্ছে মোট জাতীয় উৎপাদন। 14 নম্বর প্রশ্ন, এনএনপি এর পূর্ণরূপ কি, সঠিক উত্তর হচ্ছে নিট ন্যাশনাল প্রোডাক্ট। 15 নম্বর প্রশ্ন, জিএনআই এর পূর্ণরূপ কি, সঠিক উত্তর হচ্ছে গ্রোস ন্যাশনাল ইনকাম। এই যে এখানে একটা যে কয়েকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, আপনারা একটু এগুলো শর্ট ফর্ম গুলা জেনে যাওয়ার চেষ্টা করবেন। তারপরে হচ্ছে 16 নম্বর প্রশ্ন, বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি, জিজ্ঞেস করতে পারবে ভাবিয়া বোর্ডে। এখানে উত্তর হবে যে বাংলাদেশ ব্যাংক। 17 নম্বর প্রশ্ন, বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠা কবে, সঠিক উত্তর হবে 16 ডিসেম্বর 1971 সালে বাংলাদেশ ব্যাংক ওয়ার্ডার 1972 অনুসারে। তারপরে 18 নম্বর প্রশ্ন, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মেয়াদকাল কত, সঠিক উত্তর হচ্ছে 4 বছর। তারপরে হচ্ছে দেখেন যে গ্রামীণ ব্যাংক সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে 19 নম্বর প্রশ্ন, গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতাকে, সঠিক উত্তর হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। 20 নম্বর প্রশ্ন, গ্রামীণ ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল, সঠিক উত্তর হবে 1976 সালে। 21 নম্বর প্রশ্ন, গ্রামীণ ব্যাংক স্বতন্ত্র ব্যাংক হিসেবে যাত্রা করে কবে, সঠিক উত্তর হচ্ছে 1983 সাল, আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। তারপরে হচ্ছে 22 নম্বর প্রশ্ন, যে গ্রামীণ ব্যাংক কোথায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, উত্তর হবে যে টাঙ্গাইল, 2 অক্টোবর 1983 সাল। তারপরে 23 নম্বর প্রশ্ন, গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালকের এমডির নাম কি, সঠিক উত্তর হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। 24 নম্বর প্রশ্ন, ডক্টর মোহাম্মদ ইউনূস কত সাল পর্যন্ত গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এমডি হিসেবে দায়িত্ব পালন করেন, সঠিক উত্তর হচ্ছে 10 মে 1911 সাল। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা একটু ভালো করে জেনে যাওয়ার চেষ্টা করবেন। 25 নম্বর প্রশ্ন, যে ডক্টর মোহাম্মদ ইউনূস কবে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এমডি পদ থেকে পদত্যাগ করেন, সঠিক উত্তর হচ্ছে 11 মে 2011। 26 নম্বর প্রশ্ন, বর্তমানে গ্রামীণ ব্যাংকের ব্যাংক প্রকল্প রূপ কবে কাজ শুরু করে, সঠিক উত্তর হচ্ছে 1976 সালে চট্টগ্রামে বুড়িচর ইউনিয়নের জুবরা গ্রামে।
27 নম্বর প্রশ্ন, গ্রামীণ ব্যাংক ধারণা বাংলাদেশের বাইরে প্রথম কোন দেশ চালু করে? সঠিক উত্তর হচ্ছে মালয়েশিয়া। 28 নম্বর প্রশ্ন, বাংলাদেশের কোন ব্যাংক বিনা জামানতে ঋণ প্রদান করে? সঠিক উত্তর হচ্ছে গ্রামীণ ব্যাংক। 29 নম্বর প্রশ্ন, গ্রামীণ ব্যাংক কেন বিখ্যাত? সঠিক উত্তর হচ্ছে দরিদ্র পরিবারকে জামানত হিসেবে ক্ষুদ্র ঋণ দেওয়ার জন্য। 30 নম্বর প্রশ্ন, গ্রামীণ ব্যাংক কাদের বেশি সহায়তা করে? সঠিক উত্তর হবে গ্রামের ভূমিহীন ও দরিদ্র জনসাধারণকে। 31 নম্বর প্রশ্ন, গ্রামীণ ব্যাংক কিভাবে ক্ষুদ্র ঋণ প্রদান করে? সঠিক উত্তর হচ্ছে গ্রামীণ ব্যাংক মূলত ভূমিহীন দরিদ্র নারীদের 5 জনের ক্ষুদ্র ক্ষুদ্র দলে গঠনের মাধ্যমে ক্ষুদ্র ঋণ প্রদান করে। 32 নম্বর প্রশ্ন, গ্রামীণ ব্যাংক ঋণ পরিশোধের হার কত শতাংশ? সঠিক উত্তর হচ্ছে 98%। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, একটু জেনে যাওয়ার চেষ্টা করবেন। তারপরে হচ্ছে গ্রামীণ ব্যাংকের উদ্দেশ্য সমূহ কি কি? গ্রামীণ ব্যাংকের উদ্দেশ্য সমূহ এখানে অনেকটুকু লিখা আছে, এটা আমি পড়লাম না। 34 নম্বর প্রশ্ন, গ্রামীণ ব্যাংক বাধ্যতামূলক কি সঞ্চয় রয়েছে? সঠিক উত্তর হচ্ছে বাধ্যতামূলক সাপ্তাহিক সঞ্চয় ও কেন্দ্র তহবিল রয়েছে। 35 নম্বর প্রশ্ন, গ্রামীণ ব্যাংক ক্ষুদ্র ক্ষুদ্র প্রকল্পে প্রতি সপ্তাহে কয়টি করে সভা হয়? সঠিক উত্তর হচ্ছে প্রতি সপ্তাহ একটি করে সাপ্তাহিক সভা হয়ে থাকে। 36 নম্বর প্রশ্ন, গ্রামীণ ব্যাংক ক্ষুদ্র ক্ষুদ্র ঋণ প্রদানের জন্য কতজন সদস্য নিয়ে গ্রুপ গঠন করা হয়? সঠিক উত্তর হচ্ছে 5 জন সদস্য নিয়ে গ্রুপ গঠন করা হয়। 37 নম্বর প্রশ্ন, গ্রামীণ ব্যাংক কোন কোন খাতে ঋণ প্রদান করে? সঠিক উত্তর হচ্ছে ছোট ব্যবসা, পরিবহন, পশুপালন, মাছ চাষ এবং কৃষিকাজের জন্য ঋণ প্রদান করে থাকে। 38 নম্বর প্রশ্ন, গ্রামীণ ব্যাংক সদস্যদের দলগতভাবে কি করতে হয়? সঠিক উত্তর হচ্ছে সদস্য দলগতভাবে সঞ্চয় করতে হয়। তার 40 নম্বর প্রশ্ন, গ্রামীণ ব্যাংক ক্ষুদ্র ঋণ প্রকল্পের সদস্য দ্বারা নির্বাচিত গ্রুপ লিডার দায়িত্বকাল কত বছর? সঠিক উত্তর হচ্ছে 1 বছর। 41 নম্বর প্রশ্ন, গ্রামীণ ব্যাংক ক্ষুদ্র ঋণ প্রকল্প সদস্য দ্বারা নির্বাচিত ডেপুটি লিডারের দায়িত্বকাল কত বছর? সঠিক উত্তর হচ্ছে 1 বছর। 42 নম্বর প্রশ্ন, গ্রামীণ ব্যাংক কত সালে নোবেল পুরস্কার লাভ করে? সঠিক উত্তর হচ্ছে 2006 সালে শান্তিতে। তারপরে 43 নম্বর প্রশ্নটা আমরা নিয়েছি যে গ্রামীণ ব্যাংক কবে নোবেল পুরস্কার প্রদান করা হয়? সঠিক উত্তর হচ্ছে 10 ডিসেম্বর 2006 সাল। তো এখানে যে প্রশ্নগুলো দেখতেছেন এগুলো কিন্তু খুবই মোস্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভাইবা বোর্ডে আপনাকে এখান থেকে যদি কোনো প্রশ্ন জিজ্ঞেস করে অবশ্যই আপনাকে আনসার দিতে হবে এই প্রতিষ্ঠানে চাকরি করতে চাইলে। তারপরে দেখেন যে 44 নম্বর প্রশ্ন, গ্রামীণ ব্যাংকের পক্ষে নোবেল পুরস্কার গ্রহণ করে কে? সঠিক উত্তর হবে তাসলিমা বেগম, গ্রামীণ ব্যাংকের প্রতিনিধি হিসেবে। তারপরে এখানে দেখেন 45 নাম্বার দেখেন, এখানে বলা আছে যে ক্ষুদ্র ঋণ সংস্থা কি কি। এখানে যে 4টা ক্ষুদ্র ঋণ সংস্থা রয়েছে তার মধ্যে কিন্তু গ্রামীণ ব্যাংকও রয়েছে, আপনারা এটা একটু ভালো করে দেখবেন। তারপরেও দেখেন যে 45 নম্বর প্রশ্নটা আমরা এখানে নিয়েছি, সেটা হচ্ছে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি? সঠিক উত্তর হচ্ছে বাংলাদেশ ব্যাংক। 46 নম্বর প্রশ্ন, বাংলাদেশ ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয়? 16 ডিসেম্বর 1971। তারপর 47 নম্বর প্রশ্ন, বাংলাদেশ ব্যাংক এর পূর্ব নাম কি ছিল? সেটার উত্তর হচ্ছে স্টেট ব্যাংক অফ পাকিস্তান। এইটা হচ্ছে একটু ভালো করে জানার চেষ্টা করবেন। তারপরে হচ্ছে 48 নম্বর প্রশ্ন, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মেয়াদকাল কত বছর? সঠিক উত্তর হচ্ছে 4 বছর। 49 নম্বর প্রশ্ন, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরের মেয়াদকাল কত বছর? সঠিক উত্তর হচ্ছে 4 বছর। 50 নম্বর প্রশ্ন, বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে মতিঝিল। তো এখানে বাংলাদেশ ব্যাংক সম্পর্কে কিন্তু কোশ্চেন আছে, বাংলাদেশ ব্যাংক সম্পর্কে আপনাকে কোশ্চেন করতে পারে, কারণ হচ্ছে বাংলাদেশ ব্যাংক হচ্ছে সেন্ট্রাল ব্যাংক, ঠিক আছে? তো এগুলো হচ্ছে আপনাকে একটু জানতে হবে ব্যাংকে চাকরি করতে চাইলে। তারপরে হচ্ছে 51 নম্বর প্রশ্ন, বাংলাদেশের মুদ্রানীতি ঘোষণা করে? সঠিক উত্তর হচ্ছে বাংলাদেশ ব্যাংক। 52 নম্বর প্রশ্ন, বাংলাদেশ ব্যাংকের কার্যনির্বাহী প্রধানকে কি বলা হয়? সঠিক উত্তর হচ্ছে গভর্নর। 53 নম্বর প্রশ্ন, বৈদেশিক মুদ্রা তহবিল সংরক্ষণ করে কোন ব্যাংক? সঠিক উত্তর হচ্ছে বাংলাদেশ ব্যাংক। তো এই প্রশ্নগুলো আপনারা একটু জানার চেষ্টা করবেন, আমি কিন্তু আনসার সহ উত্তর সহ দেখিয়ে দিলাম আমাদের শীট থেকে। ঠিক আছে, যারা হচ্ছে আমাদের এই শীট গুলো সংগ্রহ করবেন তারা অবশ্যই হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো এগুলো হচ্ছে আপনারা নিজে নিজে পরীক্ষা প্রস্তুতি নিতে পারবেন। আর 21শে জুন যাদের পরীক্ষা তাদের আমি বলবো যে অবশ্যই আপনারা এই প্রশ্নগুলো একটু করে চোখ বুলিয়ে যান, এবং এর পরবর্তীতে যাদের ভাইবা শিডিউল রয়েছে তাদের আমি বলবো যে আপনারা অবশ্যই অবশ্যই এই প্রশ্নগুলো জেনে তারপর হচ্ছে ভাইবা পরীক্ষায় যাওয়ার চেষ্টা করবেন। আপনাকে কিন্তু ভাইবা বোর্ডে কমপক্ষে 5 থেকে 7 মিনিট সময় রাখবে। তো এই 5-7 মিনিটের মধ্যে কিন্তু আপনাকে অনেকগুলো কোশ্চেন করতে পারবে। তো সেই জন্য আমি বলবো যে অবশ্যই আপনারা একটু ভালো করে জেনে বুঝে তারপরে হচ্ছে ভাইবা দেওয়ার চেষ্টা করবেন। তারপরে 54 নম্বর প্রশ্ন, বাংলাদেশের সরকার দেশে ব্যাংকিং ব্যবস্থা পুনর্গঠন শুরু করে কত সালে? সঠিক উত্তর হচ্ছে 1982 সালে। তারপরে 55 নম্বর প্রশ্ন, বাংলাদেশ ব্যাংকের বোর্ড সদস্য কতজন? সঠিক উত্তর হচ্ছে 9 জন। এটা হচ্ছে আপনারা একটু জানার চেষ্টা করবেন। তারপরে 56 নম্বর প্রশ্ন, বাংলাদেশ ব্যাংকের বোর্ডের গঠন বলুন। এখানে দেখেন যে বাংলাদেশ ব্যাংকের বোর্ডের যে গঠনটা সেটা এখানে বলা আছে।
তো এটা হচ্ছে প্রথম হচ্ছে বুট সদস্য 9 জন, গভর্নর একজন, একজন ডেপুটি গভর্নর, 3 জন হচ্ছে উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা এবং 4 জন বিশিষ্ট নাগরিক। এই হচ্ছে বাংলাদেশ ব্যাংকের ভোট গঠনের নমুনা। তারপর হচ্ছে 57 নম্বর প্রশ্ন, বাংলাদেশ ব্যাংক সবচেয়ে বেশি সময় দায়িত্ব পালন করে কোন গভর্নর? সঠিক উত্তর হচ্ছে মোহাম্মদ নুরুল ইসলাম। তারপরে হচ্ছে 58 নম্বর প্রশ্ন, বাংলাদেশ ব্যাংকের কোন গভর্নর সাবেক তত্ত্বাবধায়ক সরকার বা প্রধান উপদেষ্টা দায়িত্ব পালন করে? সঠিক উত্তর হচ্ছে ডক্টর ফখরুদ্দিন আহমেদ। তারপর হচ্ছে 59 নম্বর প্রশ্ন, দেশের প্রধান নারী অর্থ সচিবের নাম কি? সঠিক উত্তর হচ্ছে ফাতেমা ইয়াসমিন, 11 জুলাই 2022। তারপরে হচ্ছে বাংলাদেশ ব্যাংকের প্রথম নারী গভর্নর ডেপুটিকে? সঠিক উত্তর হচ্ছে নাজনীন সুলতানা। তারপরে হচ্ছে 61 নম্বর প্রশ্ন, বাংলাদেশের ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান কতটি? এই প্রশ্নটা হচ্ছে একটু গুরুত্বপূর্ণ বেশি। উত্তর হবে বাংলাদেশের ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান 696টি, তার মধ্যে গ্রামীণ ব্যাংক কিন্তু একটি, এটা আপনারা মনে রাখার চেষ্টা করবেন। তারপর হচ্ছে 62 নম্বর প্রশ্ন, বাংলাদেশের সাধারণ বীমা কোম্পানি কতটি? এটা আপনাকে ভাইবা ওটা জিজ্ঞেস করতে পারে। সঠিক উত্তর হচ্ছে 46টি। তারপরে 63 নম্বর প্রশ্ন, বাংলাদেশের রাষ্ট্র মালিকানা সাধারণ বীমা কোম্পানি কতটি? সঠিক উত্তর হচ্ছে একটি। তারপরে হচ্ছে 64 নম্বর প্রশ্ন, বাংলাদেশের বিশেষ ধরনের ব্যাংক কতটি ও কি কি? বাংলাদেশে দেখেন বিশেষ ধরনের ব্যাংক হচ্ছে টোটাল এখানে 6টি, তার মধ্যে কিন্তু এই গ্রামীণ ব্যাংক একটি। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, আপনাদের কিন্তু জিজ্ঞেস করতে পারে যে বাংলাদেশে বিশেষ ব্যাংকের ধরন কতটি ও কি কি, তার মধ্যে কি গ্রামীণ ব্যাংক আছে কিনা? আপনাকে কিন্তু উত্তর দিতে হবে যে গ্রামীণ ব্যাংক আছে, এবং কি এটা যদি জিজ্ঞেস করে যে কতটি, মানে এই বিশেষ ধরনের ব্যাংক কতটি, উত্তর কিন্তু হবে 6টি। আর এই 6টা ব্যাংকের নাম হচ্ছে, আপনারা এখান থেকে একটু মুখস্থ করে নেওয়ার চেষ্টা করুন। 6টা নাম হচ্ছে আমি বলে দিচ্ছি আমি: কর্মসংস্থান ব্যাংক, আনসার ডিবিটি উন্নয়ন ব্যাংক, গ্রামীণ ব্যাংক, প্রবাসী কল্যাণ ব্যাংক, জাতীয় সমবায় ব্যাংক এবং পল্লী সঞ্চয় ব্যাংক। তারপরে হচ্ছে 66 নম্বর প্রশ্ন, পল্লী দরিদ্র বিমোচন ফাউন্ডেশন পিডিবিএফ কি? তো আপনারা হচ্ছে এখান থেকে একটু একটু দেখবেন। তারপরে হচ্ছে 67 নম্বর প্রশ্ন, কলমানি। কলমানি বলতে কি বোঝেন? এটা হচ্ছে আপনারা এখান থেকে একটু দেখবেন, আমি এতটুকু পড়লাম না। এসএমই, এসএমই জিনিসটা কি এটা হচ্ছে আমি একটু বলে দিচ্ছি। এসএমই এর পূর্ণরূপ হচ্ছে স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রেনারশিপ, ক্ষুদ্র ও মাঝারি শিল্প। বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের এসএমই ব্যাংকিং এর আওতায় ঋণ দেওয়া হয়। তাহলে এসএমই কি আসলে ক্লিয়ার হয়ে গেল বিষয়টা। তারপরে হচ্ছে এনবিআর, এনবিআর যেটাকে বলা হয় ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, এটা হচ্ছে আপনাকে জিজ্ঞেস করতে পারে। এবং কি এই ন্যাশনাল বোর্ড রেভিনিউ বলতে কি বুঝেন, বা এই ন্যাশনাল বোর্ড রেভিনিউ এর কাজ কি, এটা আপনাকে জিজ্ঞেস করতে পারে। আপনারা এখান থেকে একটু বা গুগল থেকে একটু জেনে যাওয়ার চেষ্টা করবেন। তারপর হচ্ছে 70 নম্বর প্রশ্ন, বাংলাদেশের নোট প্রচলন করে কোন ব্যাংক? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হচ্ছে বাংলাদেশ ব্যাংক নোট প্রচলন করেন। এর পূর্ণরূপ হচ্ছে ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার, যেটাকে আমরা হচ্ছে টিন সার্টিফিকেট নামে চিনি। 71 নম্বর প্রশ্ন। তারপরে হচ্ছে 72 নম্বর প্রশ্ন, বাংলাদেশের ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান কোনটি? সঠিক উত্তর হচ্ছে বাংলাদেশ ব্যাংক। 73 নম্বর প্রশ্ন, দেশের অষ্টম পঞ্চমবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয় কত সালে? তাহলে এটার উত্তর যেটা হবে, উত্তর হচ্ছে 21 থেকে 2025 সাল। প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা একটু দেখবেন। তারপরে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ এর উদ্দেশ্য কি? তো এটা হচ্ছে আপনারা একটু দেখবেন। তারপর হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড সম্পর্কে বলুন। ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড সম্পর্কে আপনারা একটু জানার চেষ্টা করবেন। তারপর মুদ্রাবাজার অর্থনীতি, যেটাকে বলা হয় ওপেন মার্কেট ইকোনমি, তো এটা হচ্ছে আপনারা এখান থেকে একটু দেখবেন। আমি সবগুলো প্রশ্নের উত্তর দিতে পারলাম না সময়ের অভাবে, ভিডিও লম্বা হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর কবে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর হচ্ছে 1972 সাল। তারপর 78 নম্বর প্রশ্ন, বাংলাদেশের পুঁজিবাজার নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের নাম কি? সঠিক উত্তর হচ্ছে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তারপর হচ্ছে 79 নম্বর প্রশ্ন, বাংলাদেশের মুদ্রা একক কি? মুদ্রা একক হচ্ছে 1 টাকা 100 ভাগের 1 ভাগ 1 পয়সা বলে। পয়সার শব্দটি ফার্সি শব্দ, তো এটা হচ্ছে মুদ্রা বাজার একক, ঠিক আছে, মানে 1 পয়সা হচ্ছে মুদ্রা বাজার একক। তারপর হচ্ছে 80 নম্বর প্রশ্ন, দেশের জাতীয় প্রতীক কি কি? এই প্রশ্নটা একটু খুবই গুরুত্বপূর্ণ, আপনারা একটু একটু দেখবেন। এখানে বলা আছে পানিতে ভাসমান একটি শাপলা, এর দুপাশে বেষ্টনী করে আছে 2টি ধানের শীষ, পরস্পর সংযুক্ত 3টি পাট পাতা, এবং পাট পাতা ও ধানের শীষের মধ্যবর্তী স্থানে 2টি করে মোট 4টি তারকা চিহ্ন। তারপরে হচ্ছে 1971 সালে স্বাধীনতা লাভের অব্যবহিত পরে, তারপরে হচ্ছে 1971 সালে স্বাধীনতা লাভের অব্যবহিত পরে বাংলাদেশের জাতীয় প্রতীক গ্রহণ করা হয় পানি, ধান, পাট। বাংলাদেশের নিঃস্ব বাংলাদেশের নিঃস্ব ও অর্থনৈতিক প্রতীক 4টি তারকা বাংলাদেশের সংবিধানের মূল 4টি নীতিকে নির্দেশ করে। তো এই হচ্ছে
বাংলাদেশের জাতীয় প্রতীক। তারপরে হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, ইকোনমিক ডেভেলপমেন্ট কি, এটা হচ্ছে একটু জানার চেষ্টা করবেন। তারপরে হচ্ছে যে দেখেন যে অর্থনৈতিক উন্নয়নে পরিমাপ সূচক কয়টি ও কি কি। অর্থনৈতিক উন্নয়নের পরিমাপ সূচক হচ্ছে তিনটি। একটা হচ্ছে প্রাকৃতিক আয়, দুই হচ্ছে মাথাপিছু আয়, তিন হচ্ছে মানব উন্নয়ন সূচক। তারপরে হচ্ছে বাজেট। বাজেট কি আপনারা একটু জানার চেষ্টা করবেন। মূলধন বাজেট কি, এটা হচ্ছে একটু জানার চেষ্টা করবেন। ঘাটতি বাজেট। ঘাটতি বাজেট মানে হচ্ছে কোনো নির্দিষ্ট আর্থিক বছরের সরকারের রাজস্ব অপেক্ষা ব্যয় বেশি হলে তাকে ঘাটতি বাজেট বলে। তারপর ৮৬ নম্বর প্রশ্ন, আধুনিক অর্থনীতিবিদগণ কোন ঘাটতি বাজেটকে সমর্থন করেন। আপনারা এখান থেকে একটু দেখবেন, সেটা হচ্ছে কোন দেশের পূর্ণ কর্মসংস্থান, অর্থনৈতিক উন্নয়ন এর জাগরণের জীবনযাত্রা মান বৃদ্ধির লক্ষ্যে ঘাটতি বাজেটের সমর্থন করেন। ৮৭ নম্বর প্রশ্ন, বাংলাদেশে কত শতাংশ রাজস্ব। তারপর ৮৮ নম্বর প্রশ্ন হচ্ছে, তারপরে দেখেন যে ৮৮ নম্বর প্রশ্ন, বাজেট কিসের খতিয়ানে দেখানো হয়। সঠিক উত্তর হচ্ছে সরকারি বিনিয়োগের খতিয়ানে দেখানো হয়। তারপর ৮৯ নম্বর প্রশ্ন, বাংলাদেশের ট্যারিফ কমিশন কি। দেখেন বাংলাদেশের ট্যারিফ কমিশন, এটা অনেকে জিজ্ঞেস করেন। তো এটা হচ্ছে উত্তরটা হবে এরকম যে দেশের ট্যারিফ কমিশন একটি স্বায়ত্তশাসিত বৃহৎ সংস্থা। বাংলাদেশের স্বাধীনতা লাভের পর পাকিস্তান ট্যারিফ কমিশন পূর্ব পাকিস্তান থেকে ট্যারিফ কমিশন নামকরণ করা হয়। ২৮শে জুলাই ১৯৭৩ সাল এটি একটি দপ্তর হিসেবে বাণিজ্যিক মন্ত্রণালয়ের অধীনস্থ হয়। তারপরে হচ্ছে যে দেখেন দেশের ট্যারিফ কমিশনের প্রধান কাজ কি। সঠিক উত্তর হচ্ছে দেশের শিল্প স্বার্থ সংরক্ষণ করা এবং দেশের ট্যারিফ কমিশন প্রধান কাজ। তারপরে দেখেন যে এখানে দেওয়া আছে যে দেশের বয়স্ক ভাতা কার্যক্রম সম্পর্কে বলুন। বয়স্ক ভাতা চালু হয় কিন্তু 97, 98, 97 এবং 98 অর্থ বছর। আর এটার পুরুষের সর্বনিম্ন বয়স হচ্ছে 65, আর হচ্ছে নারীর যে সর্বনিম্ন বয়স সেটা হচ্ছে 62। ঠিক আছে, আপনারা হচ্ছে এটা একটু দেখার চেষ্টা করবেন। তারপর হচ্ছে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংক সম্পর্কে আপনারা একটু ধারণা নেওয়ার চেষ্টা করবেন। বিশ্বব্যাংক সম্পর্কে আমি এখানে সুন্দর করে ধারণা দিয়ে দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে IMF, যেটাকে বলা হয় ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। এটা হচ্ছে কি, এটা সম্পর্কে আপনারা একটু জানার চেষ্টা করবেন। আর এটা প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু 1947 সালে 15 নভেম্বর। তারপর হচ্ছে ব্যষ্টিক অর্থনীতি, যেটাকে বলা হয় ম্যাক্রো ইকোনমিক্স। তো এটা সম্পর্কে হচ্ছে আপনারা একটু জানার চেষ্টা করবেন। এটা অনেকেই জানেন যারা অর্থনীতি পড়াশোনা করেছেন এবং কি কমার্স ব্যাকগ্রাউন্ড আছেন, তারা হচ্ছে এই বিষয়টা খুব ভালো করে জানেন। তারপর হচ্ছে সামষ্টিক অর্থনীতি। তো আপনারা হচ্ছে এই বিষয়টা আপনারাও জানেন যে সামষ্টিক অর্থনীতিটা কি। তো যারা হচ্ছে কমার্স ব্যাকগ্রাউন্ড তারা হচ্ছে এই প্রশ্নের আনসার খুব ভালো করে জানেন। তারপরে হচ্ছে দেখেন যে এখানে আমি আরো কিছু কোশ্চেন নিয়েছি, সেটা হচ্ছে সুদ কি। সুদ হলো মুনাফা ব্যবহারের মূল্য। তারপরে তারপরে দেখেন যে ৯৯ নম্বর প্রশ্ন, মুনাফা কি। সংগঠকের পারিশ্রমিক হলো হচ্ছে মুনাফা। তারপরে হচ্ছে নিট মুনাফা কি। কোনো বিপ্রলব্ধ অর্থ হতে উৎপাদনের ব্যক্তি ও অব্যক্ত উভয় খরচ বাদ দিলে যে অবশিষ্ট থাকে তাকে নিট মুনাফা বলে। তারপরে জাতীয় আয়। জাতীয় আয় জিনিসটা কি সেটা হচ্ছে আপনারা এখান থেকে একটু দেখার চেষ্টা করবেন। মোট জাতীয় উৎপাদন, সেটা হচ্ছে গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট, GNP এর পুনরূপ কি। তো এইভাবে হচ্ছে সবগুলা প্রশ্ন তো আসলে আনসার সহ এভাবে বলে দেওয়া সম্ভব না। তো কিছু কিছু প্রশ্ন আছে গুরুত্বপূর্ণ, সেগুলো হচ্ছে আমরা একটু দেখবো। যেমন হচ্ছে প্রকৃত জিএনপি কি। তারপর হচ্ছে মুদ্রাস্ফীতি কি। মুদ্রাস্ফীতি সম্পর্কে এখানে বলা আছে নিয়ন্ত্রণ ছাড়া লাগামহীন ভাবে দাম স্তর বৃদ্ধি পেলে তাকে দেশের মুদ্রাস্ফীতি বলা হয়। তো আপনারা হচ্ছে এটা একটু বোঝার চেষ্টা করবেন। তারপরে দেখেন যে প্রশ্নটা আছে যে বাংলাদেশ কবে থেকে ভ্যাট প্রচলন চালু হয়। সঠিক উত্তর হচ্ছে 1991 সাল 1 জুলাই। তারপর বাংলাদেশে কবে থেকে মোবাইল ব্যাংকিং কার্যক্রম শুরু হয়। সঠিক উত্তর হচ্ছে 31 মার্চ 2011। তারপরের প্রশ্ন দেখেন যে বাংলাদেশের প্রথম মোবাইল ব্যাংকিং কার্যক্রম চালু করে কোন ব্যাংক, সেটা হচ্ছে ডাচ বাংলা ব্যাংক লিমিটেড। তারপরে 112 নম্বর প্রশ্ন, বাংলাদেশ ব্যাংকের প্রথম নারী পরিচালক কি। সঠিক উত্তর হচ্ছে অধ্যাপিকা হান্নান বেগম। তো এখানে দেখেন যে আরো অনেক কোশ্চেন গুলো আছে, তো সবগুলো কোশ্চেন তো একটা ভিডিওতে দেওয়া সম্ভব না। এর পরের ভিডিওতে হচ্ছে আমি ইংলিশে যে কোশ্চেন গুলো আছে এগুলো দেওয়ার চেষ্টা করব, এবং কি বাংলাতে আরো যে কয়েকটা কোশ্চেন বাকি আছে সেগুলো দেখাবো। এবং কি হচ্ছে আমাদের এইখানে যে কোশ্চেন গুলা আছে, যেমন হচ্ছে এই পিডিএফটাতে কি কি কোশ্চেন আছে বা এটা কিভাবে সাজানো হয়েছে সেটা হচ্ছে আমি দেখানোর চেষ্টা করব। আর গ্রামীণ ব্যাংক সম্পর্কে বিশ্লেষণমূলক কিছু প্রশ্ন আছে যেগুলো পড়লে আপনি গ্রামীণ ব্যাংক সম্পর্কে যত কোশ্চেনই করুক না কেন সেগুলোর আনসার দিতে পারবেন। সেটা হচ্ছে এটা এটা হচ্ছে আমি পরের ভিডিওতে দেখাবো। তো তারপরে হচ্ছে আমি আরো 2-3টা প্রশ্ন দেখিয়ে দিই, যেহেতু 21শে জুন পরীক্ষা। তো এখানে হচ্ছে দেখেন যে আর কয়েকটা প্রশ্ন আছে, সেটা আপনারা এখান থেকে একটু দেখার চেষ্টা করবেন। সেটা হচ্ছে দেখেন যেমন হচ্ছে যে ই ব্যাংক বা ইলেকট্রনিক ব্যাংকিং, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা হচ্ছে আপনারা একটু জানবেন। তারপরে হচ্ছে যেমন হচ্ছে লেটার অফ ক্রেডিট, যারা হচ্ছে অফিসার পদে চাকরি করবেন এই জিনিসটা কিন্তু জানা খুবই জরুরি। সেটা হচ্ছে এলসি, যেটাকে বলা হয় যে বিশেষ করে এলসি কিন্তু গাড়ির যে
লোন গুলা করা হয় বা গাড়ি যে বীমাটা থাকে এই গাড়ি রিলেটেড যে লোন গুলা দেওয়া হয় সেটা কিন্তু যে এই এলসি রিলেটেড। ঠিক আছে, এলসি জিনিসটা কি আমি একটু দেখাই। যে লেটার অফ ক্রেডিট বা প্রত্যয়নপত্র আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে ব্যবহৃত হয়। আমদানি আমদানিকারকের রপ্তানি পণ্য মূল্য পরিশোধের জন্য যে নিশ্চয়তা প্রদান করে তাকে লেটার অফ ক্রেডিট বা প্রত্যয়নপত্র বলে। প্রত্যয়নপত্র ইস্যুর ক্ষেত্রে ব্যাংক ঋণের সৃষ্টি হয়, তাই এটি একটি ঋণপত্র হিসেবে বিবেচিত হয়। তো এই যে যে এলসি, এলসি মানে হচ্ছে বিদেশ থেকে যখন গাড়িগুলা এই কোম্পানি ইম্পোর্ট করে, এটা কিন্তু লোনের মাধ্যমে অনেকেই গাড়ি কিনে থাকে। ওটার যে ভিত্তিটা মানে ওটা যেটার উপর ভিত্তি করে গাড়িটা তারা বিক্রি করে, আর যারা হচ্ছে গাড়িটা ক্রয় করে, এটা কিন্তু এই যে এলসির মাধ্যমে হয়ে থাকে, লেটার অফ ক্রেডিট। ঠিক আছে, এটার মাধ্যমে আপনারা এই জিনিসটা একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন। তো ভাইবা বোর্ডে এইগুলাই হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলো হচ্ছে আপনারা একটু দেখার চেষ্টা করবেন। তারপরে যেমন আরো কিছু কোশ্চেন আছে, যেমন হচ্ছে আছে এখানে হোয়াট ইজ দি ক্যাশ ম্যানেজমেন্ট। এই ক্যাশ ম্যানেজমেন্ট জিনিসটা কি আপনাকে জিজ্ঞেস করতে পারে, যে হোয়াট ইজ ক্যাশ ম্যানেজমেন্ট। তো আপনারা হচ্ছে এখান থেকে এটা আনসারটা এখান থেকে একটু পড়ে যাওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, তো আমি হচ্ছে সবকিছু তো দেখানো সম্ভব না একটা ভিডিওতে। তো এর পরবর্তী ভিডিওতে হচ্ছে আমি এগুলো নিয়ে আলোচনা করবো এবং দেখিয়ে দিব। তো যারা হচ্ছে আমাদের সাজেশনটা এখনো সংগ্রহ করেন নাই, আমি বলবো যে আমাদের সাজেশনটা আপনারা সংগ্রহ করেন, অবশ্যই আপনারা এখান থেকে ভালো কিছু পাবেন। আর এই কোশ্চেন গুলো যদি আপনাকে নাও জিজ্ঞেস করে, আপনাকে কিন্তু ভাইবা বোর্ডে আপনার একাডেমিক যে সার্টিফিকেট বা শিক্ষাগত যোগ্যতা, পারিবারিক কোশ্চেন, আপনি কোথায় থেকে আসছেন বা কোথায় থেকে গিয়েছেন, বা ভাইবা পরীক্ষার আগে কোথাও দিয়েছেন কিনা, বা হচ্ছে এই যে এখানে যে কোশ্চেন গুলো আছে, এই কোশ্চেন গুলা মানে একেবারে পার্সোনাল রিলেটেড কোশ্চেন। তবে এই কোশ্চেন গুলা যে এখানে এখানে যে 17টা কোশ্চেন আছে, এই 17টা কোশ্চেন হচ্ছে আপনাকে, আপনি আসলে কতটুকু নিজেকে প্রেজেন্ট করতে পারেন সেটা দেখার জন্য কিন্তু আপনাকে আক্রমণাত্মক কিছু কোশ্চেন করবে। সেই 17টা প্রশ্ন হচ্ছে যে এই 17টা প্রশ্ন আমি বলবো যে আপনারা অবশ্যই অবশ্যই পড়ে দেখে তারপরে রুমে যাবেন। কারণ হচ্ছে এই 17টা কোশ্চেন কিন্তু মারাত্মক কোশ্চেন। যেমন হচ্ছে যে আমি বলছি আগে যে আপনাকে কেন চাকরি দিব, বা আপনাকে আমরা কেন নির্বাচন করব। এই জন্য আমি বলবো যে আপনারা এখান থেকে এইটুকু একটু পড়েন, অবশ্যই এখান থেকে ভালো কিছু লিখে আছে বুঝতে পারবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এর পরবর্তীতে হচ্ছে আমরা ভিডিও দিব, সে পর্যন্ত সবাই অপেক্ষা করেন।